স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহর কেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে উল্লেখ করে আগামী অক্টোবরে কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন সরকার প্রধান। রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স 2 নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পান। আজ খালেদা জিয়ার 82তম জন্মদিন। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং দেশের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছর 30 ডিসেম্বর মারা যান। তার জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ। দিনটি পালন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আপোষহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওনার সেই স্বীকৃতি বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্য স্বীকৃতি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিল করায় এর কড়া সমালোচনা করছেন জনস্বাস্থ্যবিদরা। তাদের মতে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা সংশোধন করা যেত। পুরো কাঠামো প্রত্যাহারের প্রয়োজন ছিল না। ওষুধ শিল্প মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় কোম্পানিকে ক্ষতির হাত থেকে রক্ষায় এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। দেশের মানুষের চিকিৎসা সেবার প্রায় 70% ব্যয় হয় রোগীর নিজের পকেট থেকে, আর এর অধিকাংশই চলে যায় ওষুধ কিনতে। ওষুধ কেনার এই বাড়তি চাপ কমাতে 1994 সালে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা ধরনের রোগের জন্য অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার। পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে আরও কিছু ওষুধ যোগ করে মোট 295টি ওষুধের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু বর্তমান সরকার এসে সেই তালিকাটি বাতিল করে দেয়। এরপর থেকেই এর পক্ষে ও বিপক্ষে নানান মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদ, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং ওষুধ মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা। আর এই সিদ্ধান্ত অবাক করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিবেচনার চেয়ে বাণিজ্যিক স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে কি না সে প্রশ্ন তোলেন তারা। অনেকগুলো ওষুধের নতুন ওষুধ তৈরি হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের সমস্যাও কিন্তু অনেক নতুন নতুন হয়েছে। যেমন আমাদের অসংক্রামক ব্যাধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়, যাতে একবার হয়ে যায় সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো উচিত।
তার মতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংকুচিত হলে মেধাস্বত্বের মূল্য দিতে হবে। বিপরীতে ওষুধ শিল্প মালিক সমিতি বলছে কোনো প্রতিষ্ঠান মুনাফা না রেখে দীর্ঘদিন পণ্য উৎপাদন করতে পারে না। এখন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমাদের দর কষাকষির সুযোগ অনেক কমে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমাদের ওষুধ শিল্পটাকেও অন্যান্য শিল্পের পাশাপাশি একটা বিপদে ফেলতে যাচ্ছে, তাদের উপর নির্ভরশীল করতে যাচ্ছে, সেই ফাঁদে কিন্তু আমরা পা দিলাম। আমরা ওই ফাঁদে পড়বো কেন? এটা পড়ার তো কোনো কারণ নাই, সেটা তো ইট ইজ গভর্ন বাই দ্য ল। আমরা এখন পেটেন্টের বাইরে আছি, আমরা তখন পেটেন্ট আইনের আওতায় আসবো, এই তো ডিফারেন্সটা হবে। সমস্যার সমাধানে সরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে বলে মন্তব্য তাদের। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড তারাই সরকারকে বিনামূল্যে বা একটা নির্ধারিত মূল্যে তারা সরকারকে ওষুধ সরবরাহ করবে, তারা কারখানা করবে এবং কারখানা করার সিদ্ধান্ত তো হয়ে আছে, কারখানা তৈরি করুক, তার আগ পর্যন্ত সাশ্রয় মূল্যে তারা এখান থেকে নেবে। এই যে এসেনশিয়াল প্রোডাক্টের লিস্ট, এটাও তো টাইম টু টাইম আইন অনুযায়ী এটা রিভিউ হওয়ার কথা, তো রিভিউ হবে। এখন রিভিউ হয়ে যে এই প্রোডাক্টটা ওই লিস্টে যাবে, এটা তো গভর্নমেন্টের ফার্মোস্ট দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা। প্রাইস তো সেকেন্ডারি, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাভেলেবল। এখন গভর্নমেন্ট অ্যাভেলেবল করার সময় তার নিজস্ব ফ্যাক্টরি আছে, সেখানে তৈরি করতে পারে, অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিনতে পারে। ইটস আপ টু গভর্নমেন্ট। জনস্বাস্থ্যবিদদের মতে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত চিকিৎসা ব্যয় কমানো। দেশের সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা এবং ওষুধ শিল্পের উন্নয়ন, এই দুই দিক বিবেচনা করেই ওষুধের নতুন করে দাম নির্ধারণের দাবি সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা কবলিত জাহাজটি পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাহাজটিতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের ধারণা, দুর্ঘটনার সময় গ্যাসটির ঘনত্ব অনেক বেশি থাকায় 1 থেকে 3 মিনিটের মধ্যেই শ্রমিকদের মৃত্যু হয়। শুক্রবার ট্যাঙ্কারের লিকেজ থেকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত 9 জন প্রাণ হারান। ওই ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ইরানেরই ছিল, আছে এবং থাকবে। কখন প্রণালী বন্ধ বা খোলা হবে সেই সিদ্ধান্ত তেহরানই নেবে বলে জানিয়েছে দেশটি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে স্থানীয় সময় শুক্রবার দেয়া বক্তব্যে ট্রাম্প জানান, খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছেন তিনি। এবারে খেলার খবর। ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 4 উইকেটে 161 রান। এর আগে 6 উইকেটে 351 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে 75 রান যোগ করতে শেষ 4 উইকেট হারায় অতিথিরা। ক্যারিয়ারের 14তম বারের মতো ফাইফার নেন অজি পেসার জশ হ্যাজলউড। নিজের 10ম অর্ধশতক হাঁকান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত 65 রান করেন তিনি। শেষ পর্যন্ত 426 রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। স্বাগতিকরা প্রথম ইনিংসে অল আউট হয় 198 রানে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।